রেডি? চলো। আমার উচ্চারণে সমস্যা আছে, এই জন্য অনেকে আমাকে অশিক্ষিত নামক তীরে বিদ্ধ করেছে কমেন্টের মাধ্যমে। আমি সেইরূপ শিক্ষিত মানুষদের আজকে তুলে ধরতে চাই এবং তাদেরকে বাহবা বা তাদেরকে প্রশংসার কারাগারে বন্দী করতে চাই। প্রথমেই নিয়ে আসবো একজন ডক্টর বাবুকে, নাম ডক্টর গোপাল চ্যাটার্জি। এনার ফটো এডিটরকে বলবো জুড়ে দিও। ডক্টর গোপাল চ্যাটার্জি লিখেছেন, তোর স্ট্রাগল উচ্চারণটা শুনেই বোঝা যায় তোর এডুকেশন কি। তুই যেটা করছিলি সেটা কর, ডাক্তারি বিদ্যা ফলাতে আসিস না। ওকে, ডক্টর গোপাল চ্যাটার্জি, আপনি আমার বাবার থেকে বয়সে বড় হবেন, তাই আপনাকে প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। হ্যাঁ, আমার উচ্চারণের প্রবলেম আছে, আমি স্ট্রাগল অতটাও বলিনি, আপনি যতটা বলেছেন। থ্যাংক ইউ, বলেছেন তো। আমার এই উচ্চারণের সমস্যা দেখে আপনি বুঝে গিয়েছেন আমার এডুকেশন কি। আচ্ছা, একটা কথা বলুন তো ডক্টরবাবু, আপনি তো আমার থেকে বয়সে বড়, যদি আপনি দেখেও না থাকেন, ডক্টরবাবুর যদি এলাকার কেউ লোক থাকেন, অবশ্যই ডক্টরবাবুকে গিয়ে দেখাবেন, নিজের শরীরটাকেও দেখাবেন, আমার এই বার্তাটিকেও দেখাবেন। মেদিনীপুরের অনেক মানুষ আছে যারা আমার ভক্ত, আমার শুভ আকাঙ্ক্ষী, আমার বন্ধু আছে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে, তাদেরও কথা বলতে গিয়ে অনেক সময় একটা উচ্চারণের সমস্যা হয়। এটা সমস্যা নয়, এটা তাদের অভ্যাস। সমস্যাটা দেখে এইরূপ শিক্ষিত মানুষেরা যারা গ্রাম থেকে শহরে এসে শহুরে হয়ে গিয়েছে। আবার বর্ধমানের কিছু মানুষেরও কথার টান আছে বা উচ্চারণের কিছু পার্থক্য আছে। এই যে আমি পার্থক্য বললাম, এখানে অনেক সময় ক্রমাগত কথা বলতে গিয়ে র ফলাটা আমি যোগ করতে ভুলে যাই, পার্থক্য। এর জন্য অনেকেই আমাকে বলে যে অশিক্ষিত। আমি জানি না, তারা হয়তো শিক্ষিত, তারা উচ্চারণ পূর্ণাঙ্গ করে। তবে আমি একবার পুরুলিয়ায় গিয়েছিলাম, ওখানে এক মাস্টারের সাথে কথা বলছিলাম, একটা শুটিং পারপাসে গিয়েছিলাম। তিনিও কথা বলতে গিয়ে পূর্ণাঙ্গ কথা বলছেন। আমি তাকে বললাম যে আপনি পূর্ণাঙ্গ কথা তো বলছেন না। বলে এটা অভ্যাস হয়ে গেছে বটে। তাই উচ্চারণ নিয়ে আপনি শিক্ষাগত যোগ্যতা মাপছেন। আপনি তো ডক্টর গোপাল চ্যাটার্জি, একজন শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ হয়ে আপনার হাঁটুর নয়, আপনার গোড়ালির বয়সী বাচ্চাদের সাথে বা ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাকে কিভাবে গাইড করতে হয়, সেই শিক্ষাটা আপনার হয়তো প্রয়োজন আছে। ছোট মুখে বড় কথা বললাম, কথাটা বড় হিসাবেই নেবেন, যাতে আপনি ছোট না হয়ে যান ভবিষ্যতে। থ্যাংক ইউ ডক্টর গোপাল চ্যাটার্জি। ডাক্তারি বিদ্যা ফলাতে আসিস না। আমি ডক্টরি বিদ্যা ফলাচ্ছি না, আমি আমার জীবনের অভিজ্ঞতা, উপস্থিত বুদ্ধি এবং আমার দর্শনের মাধ্যমে মানুষকে সুন্দরভাবে এই সুন্দর পৃথিবীর বুকে বেঁচে থাকার অনুপ্রেরণা এবং সাজেশন দিয়ে থাকি। এতে যদি আপনার জ্বলছে, আপনি তো ডক্টর, নিশ্চয়ই আপনার কাছে মলম আছে, একটু লাগিয়ে নেবেন, শরীরে নয় ভাবনা চিন্তায়। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম অপূর্ব রায়। থ্যাংক ইউ। পরে যাব কমেন্টে। হ্যাঁ, কোথায় গেল পজিটিভ কমেন্ট? নিন্দুকদের কমেন্ট কোথায়? হ্যাঁ, এই এক মহান নিন্দুক, এই ব্যাপারটি আমাকে আমার স্টাফ সায়ন্তিকা পাঠিয়েছে, নাম হচ্ছে আকাশ সরকার। আমরা সবাই মিলে ওনার ট্রিটমেন্ট করাতে পারি না, মানে আমার পারি না পড়াশোনা করাতে, মানে আমার পারি না ওনাকে কেলাতে, মানে আমাকে। এরকম মানুষরা নাকি জ্ঞান দিচ্ছে। ওকে, আমি জ্ঞান দিচ্ছি, এরকম মানুষরা জ্ঞান দেয়। ওকে, বেশ। সেখানে মাছা মাছা ছেলে মেয়েরা বলছে, এই বাণী শুনে তাদের জীবন বদলে গেছে। মাছা মাছা কথাটির অর্থ এই মুহূর্তে আমার ভাবনা চিন্তায় আসছে না। আমার বিশ্বাস একাধিক ভুরি ভুরি ছেলে মেয়েরা আমার জ্ঞান শুনে বলছে যে তাদের জীবন বদলে গেছে। অপূর্বকে না হয় ধরলামই না, মানে আমাকে ধরলামই না, আমি তো নর্দমার জলে ভেসে যাওয়া কীট পতঙ্গ। ওকে, বাট তারা, মানে আপনারা, তাদের মাথায় কি ছাতু আছে? আকাশ সরকার লিখেছেন যে আমাকে আমার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, আমার এডুকেশনের প্রয়োজন আছে। কোন এডুকেশন সেটা বলেনি। আমি প্রত্যেকদিন শিক্ষা নিই জীবন থেকে, মানুষের কাছ থেকে, বিভিন্ন ভিডিও থেকে, বিভিন্ন পরিস্থিতি থেকে। তবে আমার শিক্ষার প্রয়োজন আছে। তারপরে বলেছে আমাকে নাকি সবাই মিলে, মানে উনি এবং ওনাদের জ্ঞাতিগোষ্ঠী নিয়ে আমাকে কেলাতে চায়। আমরা কি সবাই মিলে আমাকে কেলাতে পারেন? মানে উনি বলছে আমরা কি সবাই মিলে ওকে কেলাতে পারি না, মানে আমাকে।
কেলাতে পারবেন না, অত বড় ক্ষমতা হয়নি। ছোটোখাটো হতে পারি, গায়ে জোর না থাকতে পারে, মনের জোর প্রচুর আছে, ভক্তরা সঙ্গে আছে, কেলাতে পারবেন না। অনেক জায়গায় কমেডি শো করার সময় অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি, একা সেই পরিস্থিতিকে শান্ত করে বেরিয়ে এসেছি, কেলাতে পারবেন না। যাই হোক, ভাষার উপর দখল রাখাটা উচিত আপনার। আপনি আকাশ সরকার, শিক্ষিত মানুষ, আপনারা শিক্ষিত হয়ে এইরূপ ভাষা কেন প্রয়োগ করেন? কেলানো, আপনারা তো শিক্ষিত। আর আমি নয় পুঁথিগত দিক দিয়ে অশিক্ষিত, কলেজে পড়িনি, তাতে কি হয়েছে? আপনারা তো শিক্ষিত, ভাষার উপর একটু দখল রাখবেন। এরকম মানুষেরা নাকি জ্ঞান দেয়, আমি জ্ঞান দিই। এবার উনি ভালো কথা বলেছেন যে অপূর্বকে বাদ দিন, তো কোন ছাড়, তারা মানে আপনারা, আপনাদের মাথায় কি ছাতু আছে? প্রথমে আকাশ সরকার আমার ফলোয়ারদের, আমার ভক্তদের, আমার বন্ধুদের অপমান করার অধিকার আপনার আছে, কারণ আপনি একজন মানুষ। তবে অপমান করার সময় টেকনিক্যাল জ্ঞান থাকা দরকার। ছাতু মাথায় থাকে না, ছাতু খেলে পেটে থাকে, ছাতুতে প্রোটিন থাকে, ছাতু খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে, ছাতু খেলে আমরা অনেকটা কাজ করার মতো একটা অ্যাক্টিভনেস পেয়ে যাই। কারণ আমি নিজে ছাতু খাই মাঝে মাঝে যখন কোথাও যাই, কম টাকায় পুষ্টিকর। আমার বিশ্বাস আমার এই কথাগুলো আপনি শুনছেন, আপনার টাকা যাচ্ছে ইন্টারনেটের, আকাশ সরকার, তবে পুষ্টিকর। প্রথম কথা হলো যে এত জ্বলন কিসের? আমাকে আপনি আপনার কম্পিটিটর ভাবছেন, ভাববেন না, এটা ভুল সিদ্ধান্ত। আপনার ফিলোসফিটাই ভুল, আপনার লজিকটাই ভুল। আপনি শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করছেন আমার বিশ্বাস, তবে আপনার ভাবনা চিন্তার মধ্যে অশিক্ষার থেকে অন্ধকারের কিছু সফটওয়্যার অ্যাক্টিভ হয়ে আছে, সে কারণে আপনি এইরূপ কথা বলছেন পাবলিক প্লেসে এসে। তবে সোশ্যাল মিডিয়া পাবলিক প্ল্যাটফর্ম, সেখানে সবার কথা বলার অধিকার আছে, আপনারও আছে। তবে দেখে নেবেন আপনি যে এখানে এসে যে অধিকারটা ফলাচ্ছেন, আমার ভক্তদের বলছেন তাদের মাথায় ছাতু আছে, তারা কেন আমার কথা শুনছে? আমি আপনাকে বলবো যে যদি সুযোগ হয় আপনার, আমার মুখোমুখি হবেন, কার মাথায় ছাতু আছে আমি বের করে দেব, বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, আমার ভক্তদের অপমান করবেন না, বোঝাতে পারলাম? আমার উচ্চারণের প্রবলেম, আপনি গাইড করুন। আপনারা যদি কোনো মামার ছেলে, কাকার ছেলে, পিসির মেয়ে থাকে, ছোট হয়, সে যখন ভুল করে তাকে গাইড করা হয়। আর যে সমস্ত বাবা মায়েরা গাইডেন্সের মানে বোঝে না, যে সমস্ত গার্জিয়ানরা এই গাইডেন্সের অর্থ বোঝে না, তারাই বাচ্চাদের মেরে ধরে গাইড করার চেষ্টা করে, ওটা সঠিক ওয়ে নয়। তবে আপনি যে ওয়েটা ব্যবহার করেছেন, দর্শকদের অপমান করে, আমাকে অপমান করে, একদিন সামনে আসবেন, বুঝিয়ে দেব যে মানুষকে কিভাবে সম্মান দিতে হয়। বোঝাতে পারলাম? আশা করছি বুঝতে পেরেছেন, আপনি শিক্ষিত মানুষ, থ্যাংক ইউ। তবে দর্শকদের কাছে কোশ্চেন, উনি যে লিখেছে যে আপনি যে আমার বা আপনারা যে আমার কথা বা জ্ঞান শুনছেন, আপনাদের মাথায় কি ছাতু আছে? এই আকাশ সরকারকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের মাথায় ছাতু নেই, আর অনেক কিছু আছে যেগুলো এরকম আকাশ সরকারের মতো ছাতু যুক্ত মানুষদেরকে একটু সুন্দর করতে পারে সুন্দর পৃথিবীর বুকে। থ্যাংক ইউ। পরের কমেন্টে যাব, তারপরে আসবো মেন প্রবলেমে। আরেকজন লিখেছেন সৌমিক, না হিয়া চক্রবর্তী, একজনকে রিপ্লাই করেছে, আই এম ফিলিং ব্যাড ফর দ্য লেজেন্ড ফিলোসফার্স, হোয়াট দে হ্যাভ ডান অ্যান্ড হোয়াট ইজ হি ডুইং, নট ইভেন প্রপার বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন, হোয়াট কাইন্ড অফ এ শিট ইজ দিস, ডট 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 দ্যাট মিন হোয়াই ইজ হি ডুইং সো, ডট ডট ডট, কাজ নেই, কর্ম নেই, অশিক্ষিতর মতো কী সব করে যাচ্ছে, খারাপ উচ্চারণ, অকারণ কথা, মানে নেই যার, এর সাথে মানুষ সেটা মানুষ গিলছে, এরও একই বক্তব্য, আমার কাজ নেই, কর্ম নেই, আমি অশিক্ষিত, আমার উচ্চারণের প্রবলেম, সেগুলো মানুষ গিলছে, মানে আপনি গিলছেন। হোয়াই ইজ হি দ্যাট মাচ জবলেস এক্সট্রিম? ওকে, হিয়া চক্রবর্তীর ফটোটা আমি দেখাতে চাই, ক্যামেরা ফোকাস নিচ্ছে কিনা আমি জানি না, একটু ফোকাস করে দাও তো। যাই হোক, আমি এডিটারকে বলবো জুড়ে দিতে। হিয়া চক্রবর্তী ম্যাডাম নমস্কার। নমস্কার, কেমন আছেন? প্রথম কথা হলো যে দর্শন, এটা আপনার বোঝা দরকার। আমার বিশ্বাস আপনি দর্শন বা দার্শনিক বলতে কি বোঝেন আমি জানি না, পৃথিবীর বুকে সবাই দার্শনিক। আপনি আপনার দর্শন দিয়ে আমাকে দেখছেন, আপনি আপনার দর্শন দিয়ে রাস্তার কুকুরটিকে দেখছেন, আপনি আপনার দর্শন দিয়ে রাজ্যের মমতা ব্যানার্জিকে বা এই দেশের নরেন্দ্র মোদীকে দেখছেন, এটা আপনার দর্শন দিয়ে দেখছেন।
দর্শন সবার আছে, সবাই দার্শনিক, একজন আদর্শহীন লোকও দার্শনিক, তবে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে, হ্যাঁ আমার প্রোনাউন্সিয়েশনের প্রবলেম, তবে আপনি কেন দর্শকদের অপমান করছেন? দর্শকদের কেন অপমান করছেন? আমার প্রশ্ন এখানে। আপনি শিক্ষিত, আপনি ইংরেজিতে কথা বলেছেন, আপনি খুব দুঃখ প্রকাশ করেছেন, লিখেছেন আই অ্যাম ফিলিং ব্যাড ফর দ্য লেজেন্ড ফিলোসফার্স। হ্যাঁ, দর্শনের অর্থ আলাদা। আরে আপনি কার সাথে কার কম্পেয়ার করছেন? তুলনা মানুষের অভ্যাস, নিজের সাথে অন্যের সাথে নিজের তুলনা করা বদ অভ্যাস, এগুলোকে বিদায় দিতে হবে। আপনি তো একজন ভালো ফ্যামিলির মেয়ে মনে হচ্ছে, আপনি হাসছেন, মুখে জল ছুঁড়ে হাসছেন, আপনি তো ভালো একদম। যাই হোক, তবে জবলেস আর জব, আপনি কি অন্য কোনো জায়গায় চাকরি করেন তাই আপনি জবের সঙ্গে যুক্ত? আমি চাকরি করি না, আমার এখানে অনেকে চাকরি করে, বুঝতে পারলাম। তাই এক্সট্রিম জবলেস এগুলো বলে কি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, নিজের ডিপ্রেশনটাকে রিলিভ করছেন অন্যকে গালাগালি দিয়ে, অন্যকে খারাপ কথা বলে, অন্যকে পোক করে প্রভোগ করে কিচ্ছু পাবেন না। আলটিমেট এইরূপ সান্ত্বনাতে আপনার যন্ত্রণা থাকবে না। তাই হিয়া চক্রবর্তীর মতো সমস্ত শহুরে মানুষদের বলবো, বা মেয়েদের ছেলেদের বলবো যে দর্শকদের অপমান করবেন না। আপনি যে ভাষাটা লিখেছেন যে খারাপ উচ্চারণ, অকারণ কথা বলে যায়, কথা মানে নেই যার, এর সাথে মানুষরা গিলছে, অপমান করবেন না কাউকে, অধিকার নেই আপনার। যদি থেকেও থাকে আমাকে করুন, আমার দর্শকদের কেন করছেন? থ্যাংক ইউ সো মাচ। আশা করছি যদি আপনি আমার বার্তা শুনে থাকেন রিপ্লাই দেবেন, যদি আপনার সৎ সাহস থেকে থাকে, আর যদি আপনি যুক্তিবাদী হয়ে থাকেন। যদি যুক্তিবাদীর দরজা দিয়ে না হাঁটেন তাহলে আপনার কাছ থেকে আমি অনেক কিছু আশা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, যাই হোক, একটু মনের কথা বললাম। অনেকেই ভাবে যে আমি ভিতর থেকে সুস্থ আছি, অবশ্যই আছি আমি, কিন্তু এই যে এত নেগেটিভ কমেন্ট, এগুলোকে কিন্তু একটাও মাথার ভিতরে সেই অর্থে সেভ করছি না, জাস্ট ইগনোর করছি, বিকজ এদেরকে গুরুত্ব দিলে আমার জীবন বদলাবে। যাই হোক, এতক্ষণ ধরে আপনি শুনছিলেন এই প্রচার তরঙ্গে অনেক রূপ নেগেটিভ মানুষেরা আমাকে ঘিরে আছে, তাদের বক্তব্য। এবার আমি আসবো প্রশ্ন উত্তরে। তার আগে নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। দেখি কোন রূপ সুন্দর প্রশ্ন আমার কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে। দাদা, আমি কলকাতা থেকে বলছি, আমার বয়স 21, আমি একটা সম্পর্কের মধ্যে আছি, আমার বয়ফ্রেন্ডের বয়স 26। ও আমাকে খুব ভালোবাসে, আমার কিছু ভুলের জন্য ও আমাকে বিশ্বাস করতে ভয় পায়, আমার সঙ্গে কথা বলে না। আমি আমার ভুলগুলোর জন্য অনেক ক্ষমা চেয়েছি। ও ভয় পায় যে আমি আবার কোনো কষ্ট ওকে না দিই। ও বলে যে আগামীতে তোমার উপর আমার মনে অনেক প্রশ্ন আসতে পারে। ওর এই রকম ব্যবহারের জন্য সম্পূর্ণ আমি দায়ী। ও আমার সঙ্গে তাই কথা বলা বন্ধ করে দিয়েছে। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না। তুমি কাইন্ডলি যদি একটু আমাকে বলো, আমরা দুজনে ভালো নেই, ধন্যবাদ। ওকে, ফ্রম কলকাতা। তোমার কোনো ভুলের জন্য তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে সম্পর্ক রাখেনি, প্রথম দিকে ইগনোর করেছে, অবহেলা করেছে, তারপরে পুরোপুরি সম্পর্ক বন্ধ করে দিয়েছে। তুমি ভুল শোধরানোর জন্য বা তুমি ভুল করার পর ক্ষমা চেয়েছিলে, ক্ষমা প্রার্থী হয়েছিলে তোমার বয়ফ্রেন্ডের কাছে, তবুও তোমার বয়ফ্রেন্ড তোমাকে সাড়া দেয়নি বা তোমাকে অ্যাকসেপ্ট করেনি। সে তোমার জীবন থেকে বিদায় নিয়েছে, দূরত্ব বজায় রেখেছে এবং যত রকমের যোগাযোগ ব্যবস্থা ছিল সবই বন্ধ করে দিয়েছে। প্রথম কথা হলো, একটাই প্রশ্ন তোমার কাছে, তুমি তো অতীতে অনেক ভুল করেছো, ছোটবেলায় হোক, কিছুকাল আগে হোক। তোমার মা এবং তোমার বাবা, তোমার বাড়ির অন্যান্য মেম্বাররা তোমার ভুলগুলোকে শুধরেছে, তোমাকে ক্ষমা করেছে, গাইড করেছে। তার মানে কি? তারা তোমার ভালো চায়। তাই তুমি ভুল করেছো, তোমার বয়ফ্রেন্ডের কর্তব্য, যদি সে তোমার ভালো চেয়ে থাকে, তোমাকে গাইড করবে, তোমার ভুলটাকে শুধরে দেবে এবং তোমাকে নিয়ে এগিয়ে যাবে, তোমাকে ইন্সপিরেশন দেবে, অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু তোমার বয়ফ্রেন্ড সেগুলো করেনি, একটা ইস্যু খুঁজছিল, আর যে ইস্যুটা তোমার দ্বারা সৃষ্টি হয়েছে, সেই ইস্যুটাকে পেয়ে এসে ছোট্ট শিশুর মতো তোমার জীবন থেকে বিদায় নিয়েছে। এটা হলো লজিক। লজিকটা মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। এটা যুক্তি সম্মত হতে পারে বা যুক্তিহীনও হতে পারে। তবে আমাদের বাবা মায়েরা আমাদের কোনোদিন বিদায় দেয় না, আমরা হাজারো ভুল করা সত্ত্বেও। মারাত্মক কিছু ভুল করিনি আমি, হয়তো তুমিও করোনি। তবে যে বয়ফ্রেন্ড এই ভুলের জন্য তোমার জীবন থেকে বিদায় নিয়েছে, তুমি ক্ষমা চাওয়ার পরেও সে ইস্যু খুঁজছিল বিদায় নেওয়ার জন্য,
সে বিদায় নিয়ে নিয়েছে। এবার প্রশ্ন হলো, এই বিষয় নিয়ে তুমি যদি সারাক্ষণ ভাবতে থাকো, তোমার ডিপ্রেশন আসবে, ফ্রাস্ট্রেশন আসবে। আর এই ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের জন্য তুমি তোমার বর্তমান কাজ, তোমার কেরিয়ার, তোমার জীবন, তোমার পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। এতে ফিউচারে কি আসবে সেটা নিয়ে কথা বলি। ফিউচারে আসবে ফাইন্যান্সিয়াল ফ্রাস্ট্রেশন। এখন তোমার আছে রিলেশনশিপ নিয়ে ফ্রাস্ট্রেশন, আর এটাকে অতিরিক্ত পরিমাণে গুরুত্ব দেওয়ার জন্য তুমি পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছো না। এটাকে অতিরিক্ত পরিমাণে মনোযোগ দেওয়ার জন্য তুমি তোমার ক্যারিয়ারে মনোযোগ দিতে পারছো না। এই কারণে তোমার এইরূপ ফ্রাস্ট্রেশন ভবিষ্যতে গিয়ে রূপান্তরিত হবে ফাইন্যান্সিয়াল ফ্রাস্ট্রেশনে। যে সমস্ত ছেলেরা, স্টুডেন্টরা শুনছেন, এটা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, উচ্চারণের প্রবলেম হলেও শুনবেন, যে আজকে তুমি যে বিষয়কে গুরুত্ব দিচ্ছ, এটা হতে পারে রিলেশনশিপ, হতে পারে অহেতুক বন্ধুত্ব, হতে পারে অহেতুক আড্ডা, অহেতুক মোবাইলে গেম খেলা, টাইম পাস করার জন্য নেশাকে গুরুত্ব দিচ্ছ। এই অহেতুক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছ কেন? বাঁচার জন্য। কিসের থেকে? ফ্রাস্ট্রেশন থেকে। কিসের ফ্রাস্ট্রেশন? ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেশনশিপের ফ্রাস্ট্রেশন। আর এই রিলেশনশিপের ফ্রাস্ট্রেশন থেকে বাঁচার জন্য যে বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছ, সেই বিষয়গুলো কিন্তু ভবিষ্যতে তোমাকে একদম ধাক্কা দিয়ে ফেলবে ফাইন্যান্সিয়াল ফ্রাস্ট্রেশনে। আর এই বিষয়ে যদি আরও কিছু জানতে চাও, একবার নিজের মাকে বা নিজের বাবাকে বলো, যখন বাজার করতে যায়, যদি তুমি আমার মতো বা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের একজন মানুষ হয়ে থাকো বা সন্তান হয়ে থাকো, যখন বাজার করতে যায়, এখন বাজারের জিনিসপত্রের দাম আগুন, ভবিষ্যতে আরও আগুন হবে। আর তখন তুমি সাধারণ একটা কাজ করবে, যে সাধারণ কাজ দিয়ে তুমি তোমার বেসিক নিডগুলোকে ফুলফিল করতে পারবে না, তখন কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রাস্ট্রেশন আসবে। তাই যে গেছে সে যাক, স্মৃতিটুকু থাক। এখন থেকে, এই মুহূর্ত থেকে নিজের পড়াশোনা, নিজের কেরিয়ার, নিজের জীবনে ফোকাস করো। না হলে কিন্তু এই রিলেশনশিপ নিয়ে ফ্রাস্ট্রেশন ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল ফ্রাস্ট্রেশনে পরিণত হবে। আর সেই ফ্রাস্ট্রেশনে পড়লে কিন্তু কেউ তোমায় তুলতে আসবে না, তখন কিন্তু অসময়ের কারাগারে তুমি বন্দি থাকবে। তার থেকে নিজের জীবনের ফন্দিগুলোকে খোঁজো এবং নিজের কাজে ফোকাস করো। তাই আমি সবাইকে এটাই বলবো যে তোমার বয়স কম, এই বয়সে একটা ব্রেকআপ নয়, একাধিক ব্রেকআপ হবে, কিন্তু প্রত্যেকটা স্টেজে তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি 1 থেকে 2-এ উঠেছো, 2 থেকে 3-তে উঠেছো, 3 থেকে 4-এ উঠেছো, এইভাবে যেরকম স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছ, এগিয়ে চলো। তোমার অতীতে অনেক বন্ধু ছিল, সে বন্ধুরা জীবন থেকে বিদায় নিয়েছে, অনেক প্রেমিকরাও বিদায় নেবে, কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে তোমার স্বপ্নকে নিয়ে, তোমার সফলতার পথে, যাতে ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল ফ্রাস্ট্রেশন তোমায় গ্রাস করতে না পারে। যাই হোক, খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভিতর থেকে। আমার আজকের প্রশ্ন আপনার কাছে, অশিক্ষিত বলতে আপনি কি বোঝেন? অশিক্ষিত বলতে আপনি কি বোঝেন? যারা পুঁথিগত দিক দিয়ে শিক্ষিত এবং আরও একজন মানুষকে অপমান করে, ছোট করে, হেয় করে, নিন্দা করে, তারাই কি আসল শিক্ষিত? অশিক্ষিত বলতে আপনি কি বোঝেন? কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার উত্তরের অপেক্ষায় আমি থাকব। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। টাটা।